নির্বাচনের আগে শহীদ ওসমান হাদী সহ সব হত্যা এবং গণহত্যার বিচার এবং জুলাই আন্দোলনে আহতদের দ্রুত সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। সেনাপ্রধানের বাড়ি থেকে গ্রেফতারের পর নিজ মুখে কেঁদে কেঁদে সব স্বীকার করলেন ওসমান হাদীর খুনি ফয়সাল। ফয়সালের স্ত্রী ও বোনের বাসার সিসিটিভি ফুটেজে মিলল ফয়সালের সাথে হাদী হত্যার মাস্টারমাইন্ডের চাঞ্চল্যকর ভিডিও। অবশেষে সন্ধান পাওয়া গেল শহীদ হাদীর খুনের গোপন আস্তানার। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এই খুনের নেপথ্যে রয়েছেন খোদ রাষ্ট্রপতি। শহীদ ওসমান হাদী যেদিন গুলি করা হয় সেই দিন রাত 12টার সময় আমাকে জিজ্ঞেস করা হয় ফোন করে যে শহীদ ওসমান হাদী যেখানে গুলিবিদ্ধ হয়েছেন সেই প্লেসটা আমি তাদেরকে চিনাইতে পারবো কিনা, বা আমাকে তারা ওই রাস্তার সিসিটিভি ফুটেজ চায়, মানে আমি তাদেরকে রাস্তার ফুটেজ এনে দিব, এরপরে তারা এটা ইনভেস্টিগেশনে নামবে। মানে রাষ্ট্র কেন অসহযোগিতা করবে? রাষ্ট্র তো ধরেন কোনো রাজনৈতিক রাষ্ট্র না, রাষ্ট্রের কোনো রাজনৈতিক সুবিধা অসুবিধা নাই। তো রাষ্ট্র ধরেন প্রথমত শরীফ ওসমান হাদীর বা বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, মানে ওভারঅল একটা সর্ট অফ ফেলিয়ার এই ইউনূস সরকারের, আমি যদি বলি। তো সেটাই কি কারণ মনে করেন, বা রাষ্ট্র কেন করবে না আপনি মনে করছেন? জামাত ইসলামীর নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। শুরুতেই বিশেষ করে প্রথম 48 ঘন্টার হিসাব নিকাশ যদি বলি, প্রথম 48 ঘন্টায় বিএনপির চাইতে জামাত বহুদূর এগিয়ে গেছে, মাইলকে মাইল এগিয়ে গেছে। নির্বাচন এটা একটা রেস। বিশেষ করে প্রচারণা শুরু হলে সমান তালে প্রতিদ্বন্দ্বী দলগুলো প্রচারণা চালিয়ে থাকে। শুরুতেই তারেক জিয়া ডাব্বা মেরেছেন, শুরুতেই ডাক্তার শফিকুর রহমান ছক্কা মেরেছেন। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলির মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, এর মূল বিস্তারিত আপনারা সামনে দেখতে চলতেছেন। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাবো। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়। শহীদ ওসমান হাদী যেদিন গুলি করা হয় সেই দিন রাত 12টার সময় আমাকে জিজ্ঞেস করা হয় ফোন করে যে শহীদ ওসমান হাদী যেখানে গুলিবিদ্ধ হয়েছেন সেই প্লেসটা আমি তাদেরকে চিনাইতে পারবো কিনা, বা আমাকে তারা ওই রাস্তার সিসিটিভি ফুটেজ চায়, মানে আমি তাদেরকে রাস্তার ফুটেজ এনে দিব, এরপরে তারা এটা ইনভেস্টিগেশনে নামবে। এবং আরেকটা জিনিস সেটা আমাকে বলা হচ্ছে যে মামলা না করবার কারণে তারা নাকি কোনো পদক্ষেপ নিতে পারতেছেন না। তো এইটা বর্তমান রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা। এবং আমি যে মামলাটা দায়ের করেছি সেই মামলা যিনি আমার কাছ থেকে সিগনেচার নিয়েছেন এবং যারা উপস্থিত ছিলেন তাদের কাছে আমি আমার মামলার একটা কপি চেয়েছিলাম, যে আমি যেহেতু বাদী আমার কাছে তো এজাহারের একটা কপি থাকবে। এখন পর্যন্ত আমাকে মামলার একটা কপি সরবরাহ করা হয় নাই। আমি বারংবার যোগাযোগ করেছি এবং প্রয়োজনে আমি যে তাদের সাথে যোগাযোগ করেছি এর প্রুফ আমি আপনাকে মেসেঞ্জারে বা যোগাযোগ মাধ্যমে আমি আপনাকে পাঠাতে পারবো। তো এই যে অসহযোগিতাগুলো, এবং আরেকটা জিনিস খেয়াল করেন যে আসামিদের অবস্থান নিয়ে যে একটা অস্পষ্টতা তৈরি, এই বলছে আসামি বাংলাদেশে রয়েছে, এই বলছে আসামি ভারতে পালিয়ে গেছে, আবার বলছে মেঘালয় গেছে। ডিবির মতো একটা সংস্থা সে সংবাদ সম্মেলন করে বলছে যে শহীদ ওসমান হাদীর এই খুনের সাথে জড়িত এমন 2 জনকে মেঘালয় পুলিশ গ্রেফতার করেছে। পরবর্তীতে মেঘালয় পুলিশ আবার সংবাদ সম্মেলন করে বলছে যে তারা এই ধরনের কাউকে গ্রেফতার করে নাই। এবং আপনাকে আরেকটা জিনিস আমি জানাতে চাই যে চার্জশিট নিয়ে যে তালবাহানা, আপনারা জানেন যে 12 তারিখে শহীদ ওসমান হাদীর যে চার্জশিট সেটা আদালতে দাখিল হয়েছে। এর পূর্বে আমাদেরকে ডিএমপি কমিশনার এবং সৈয়দ রেজওয়ানা পরিবেশ যে উপদেষ্টা উনি আসছিলেন শাহবাগে আমাদের আন্দোলনের সময়, এবং ওনারা বলেছেন যে 7 তারিখের মধ্যে ওনারা চার্জশিট দাখিল করবেন। ওনাদের কাজ 90% হয়ে গেছে, 10% বাকি আছে। তো এরপরেও আমরা বলেছি যে এটা তো আসলে দীর্ঘ সময়, 10% এর জন্য আপনাদের এত সময় লাগবার কথা না। এরপরেও তদন্তের খাতিরে আমরা তাদেরকে পূর্ণ সময়টা দিয়েছি। তো এই চার্জশিট তারা 6 তারিখে সংবাদ সম্মেলন করে এই চার্জশিটের বিষয়ে তারা একটা সংবাদ সম্মেলন করে এবং সংবাদ সম্মেলনে তারা চার্জশিটটা প্রকাশ করে। কিন্তু এই চার্জশিট প্রকাশের ক্ষেত্রে আমাদের সাথে কোনো ধরনের তারা যোগাযোগ করে না, এমনকি আমরা জানতামও না যে 6 তারিখে এই চার্জশিটের ব্যাপারে সংবাদ সম্মেলন করে মিডিয়াকে জানানো হবে। তো এই যে অসহযোগিতাগুলো, এবং চার্জশিট দাখিলের পরে 12 তারিখ যখন আদালতে চার্জশিটটা দাখিল হয় তখন আমরা ইনকিলাব মঞ্চের পুরো টিম আদালতে গিয়েছি। তারা আদালত থেকে বলছে যে চার্জশিট এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই, আবার ডিবি বলছে যে আমরা চার্জশিট পৌঁছাই দিছি। এইটা করছে তারা মোটামুটি 4:45 পর্যন্ত। এরপরে আমরা বলেছি যে আমরা কোনো খাবারও খাবো না, এবং যতক্ষণ পর্যন্ত চার্জশিট আমাদের কাছে হস্তান্তর না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে এক পাও নড়বো না। পরবর্তীতে রাত 10:45 সময় সেই চার্জশিট নিয়ে আমরা বাসায় ফিরি। তো এই যে সার্বিক যে অসহযোগিতাগুলো করা হয়েছে এইটাকে কোনোভাবেই গুরুত্বহীন ভাববার কোনো বিষয় না। রাষ্ট্র এক্ষেত্রে পূর্ণ অসহযোগিতা করছে এবং পুরো এই হত্যাকাণ্ডের ঘটনাকে আড়াল করবার জন্য তারা নানান ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এরপরে আসি মামলার বিষয়ে। তো এর মধ্যে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে একটু কাইন্ডলি করে নেন, এরপরে আমি মামলার আলাপের ভিতরে যেতে চাই। হ্যাঁ, মানে রাষ্ট্র কেন অসহযোগিতা করবে? রাষ্ট্র তো ধরেন কোনো রাজনৈতিক রাষ্ট্র না, রাষ্ট্রের কোনো রাজনৈতিক সুবিধা অসুবিধা নাই এখানে। তো রাষ্ট্র ধরেন প্রথমত শরীফ ওসমান হাদীর বা বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, মানে ওভারঅল একটা সর্ট অফ ফেলিয়ার এই ইউনূস সরকারের, আমি যদি বলি। তো সেটাই কি কারণ মনে করেন, বা রাষ্ট্র কেন করবে না আপনি মনে করছেন?
আচ্ছা, জানাজার দিনে আপনারা সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণটা দিয়েছেন সেটাও অনেকবার খেয়াল করেছেন। তো আমাদের কাছে মনে হয়েছে ডক্টর ইউনূস তার জীবনে কোনো ভাষণে তাকে এতটা অসহায় এবং অসংলগ্ন মনে হয় নাই। তিনি এক কথা ৩ বার করে বলছিলেন এবং তিনি বলছিলেন যে আমরা ওসমান হাদিকে ধারণ করতে চাই। কিন্তু একবারের জন্য তিনি ওই ভাষণে বললেন না যে আমরা ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচারটা আমরা নিশ্চিত করব, এইটা আপনাদেরকে কথা দিলাম। মানে রাষ্ট্রের যখন সর্বোচ্চ পদের ব্যক্তি যিনি, তার পক্ষ থেকে যখন আরকি শুধুমাত্র ধারণ করবার কথা বলা হয়, বিচারের ব্যাপারে তার কোনো কথা থাকে না। তখন আসলে সেই ক্ষেত্রে একজন সাধারণ জনগণ হিসেবে আসলে রাষ্ট্রের কাছে আমরা কতটা অসহায়, এটা তো আসলে তার বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ পায়। যেখানে রাষ্ট্রপ্রধান নিজে অসহায়ত্ব ফিল করতেছে, সেখানে আসলে আমি বা আপনি আসলে সেই রাষ্ট্রের কাছে কতটা গুরুত্বপূর্ণ, এটাও আসলে প্রশ্ন থেকে যায়। তো আপনারা চার্জশিট প্রত্যাখ্যান করলেন কেন? চার্জশিটে কি পেয়েছেন আচ্ছা, আপনারা? চার্জশিটের ক্ষেত্রে যেটা আপনার চার্জশিটটাকে পুরোটা দেখানো হয়েছে একটা সাধারণ খুন হিসেবে। মানে রাস্তাঘাটে যে বিভিন্ন ধরনের কোন্দলের মধ্যে যে খুনগুলো হয় না, এমন একটা খুন হিসেবে এই চার্জশিটটা প্রত্যয় করা হয়েছে। এখানে বলা হয়েছে যে শহীদ ওসমান হাদী আওয়ামী লীগের বিপক্ষে মাঝে মধ্যে যে বক্তব্যগুলো দিতেন, যার কারণে তারা ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে। এবং তারা এই মামলায় যাকে গুলির ইন্ধনদাতা হিসেবে নিয়ে এসেছেন, যেই বাপ্পি ওয়ার্ড কমিশনার, পুরো চার্জশিটে এই ওয়ার্ড কমিশনারের সাথে যারা খুন করেছে তাদের তো একটা যোগসূত্র থাকবে। কোন ধরনের যোগসূত্র তারা এই চার্জশিটে দেখাতে পারে নাই। মানে একদম ধরে এনে একটা কলাগাছকে এই চার্জশিটের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে আপনাকে আরেকটা জিনিস আমরা ইনফর্ম করতে চাই, সেটা হচ্ছে আপনার এই যে শত কোটি টাকার একটা লেনদেন হয়েছে, টাকার কথা তারা উল্লেখ করেছে, কিন্তু কোন পারপাসে, কি ইস্যুতে এই টাকার লেনদেন হয়েছে, কারা তাদেরকে এই টাকা পয়সাগুলো দিল, এবং এই যে এই চেকগুলোর আসলে রহস্যটা কি, মানে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তার কাছে এত শত কোটি টাকার চেক আসলো, এর কোনো ব্যাখ্যা তদন্ত এর মধ্যে নাই। মানে এটা পুরোপুরি এই ইসের মধ্যে এড়িয়ে যাওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস, যেটা ঘটনার সূত্রপাতটা করাই হয়েছে হচ্ছে ফয়সাল করিম মাসুদকে দিয়ে। মানে এর পূর্বে এই খুনের কারা পরিকল্পনা করেছে, কারা এই খুন করতে সহায়তা করেছে, এবং পরবর্তীতে খুনিদেরকে কারা সেফ এক্সিট দিয়েছে, এর কোনো সুষ্ঠু প্রতিবেদন এই চার্জশিটের মধ্যে নাই। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কবিরের যে কানেকশনটা, এখানে মামলার একজন অন্যতম আসামি যে কবির, যিনি গ্রেফতার আছেন, তাকে শুধু খুনি প্রক্রিয়ায় জড়িত থাকার ব্যাপারে গ্রেফতার করা হয়েছে। অথচ এই কবির কিন্তু আমাদের ইনকিলাব কালচারাল সেন্টারেও এসেছেন এবং তাকে এই প্ল্যানের কোনোভাবে অংশ করা হয় নাই। তো এটাকেও আমরা প্রচন্ড সন্দেহের চোখে দেখি যে তাদেরকে একটা আড়াল করবার একটা প্রচেষ্টা করা হয়েছে। আবার আরেকটা জিনিস আপনি দেখেন, ফিলিপের যেই ২ জন সহযোগীর কথা বলা হচ্ছে, যাদেরকে পুলিশ গ্রেফতার করেছে, এখন পর্যন্ত এই সহযোগীদের কাছ থেকে কোনো ধরনের তথ্য তারা বের করতে পারে নাই যে এই আসামি দেশে আছে নাকি বিদেশে পালিয়ে গেছে। পুরো চার্জশিটটাতে। এবং আরেকটা জিনিস যেটা, এই যে সামিহা, ফয়সাল করিম মাসুদের যে স্ত্রী, এই সামিহার সাথে যে সিঙ্গাপুরে যে জাহাঙ্গীর কবির মাধ্যমে জাহাঙ্গীর কবির নানকের যে একটা বৈঠক হয়েছে এই খুনির, এই পুরো প্রক্রিয়াটা তারা এড়িয়ে গেছে। এবং আরেকটা জিনিস যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে ১২ তারিখে ওবায়দুল কাদের, এই যে আওয়ামী লীগের অন্যতম শীর্ষ সন্ত্রাসী যে ওবায়দুল কাদের, তার চার্জশিট দাখিল হওয়ার কথা ছিল আদালতে ১২ তারিখ। তো এই চার্জশিটের ১ নাম্বার সাক্ষী ছিলেন শহীদ ওসমান হাদী। ১২ তারিখে যেটা দাখিল হওয়ার কথা ছিল, যেই দিন ওসমান হাদীকে গুলি করা হয়েছে। এই পুরো ব্যাপারগুলোর কোনো উল্লেখ এই চার্জশিটের মধ্যে নাই। মানে চার্জশিটের মধ্যে শুধুমাত্র আপনি আমি যা নিজ চোখে দেখতে পাইছি, এই জিনিসগুলাই দেওয়া হয়েছে। মানে একটা যে তদন্ত, এই তদন্তের কোনো কাজ এটার ভিতরে হয় না। একই কথা বারংবার ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়েছে এবং নতুন কোনো কিছু সংযোজন এখানে করা হয় নাই। মানে পুরো প্রক্রিয়ায় কারা পিছনে রয়েছে, কারা পিছন থেকে ইন্ধন দিচ্ছে, এখন পর্যন্ত কারা এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে কোনো আলাপ এই চার্জশিটের মধ্যে নাই। যার কারণে আমরা মনে করি যে বাংলাদেশের শহীদ ওসমান হাদী শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। তিনি ইনসাফের লড়াইয়ের, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। তার এই হত্যাকাণ্ডের যদি সুনির্দিষ্ট সুষ্ঠু বিচার না হয়, তাহলে বাংলাদেশে আগামীর দিনে কেউ এই ইনসাফের লড়াইয়ের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, সীমান্ত সুরক্ষার জন্য আর কেউ এগিয়ে আসবে না। এই মামলাটা যদি কোনোভাবে হেলায় ফেলায় একটা সাধারণ মামলার মতো হয়ে যায়, তাহলে মানুষের যে বিশ্বাস, মানুষের যে আশা আকাঙ্ক্ষা তার বাংলাদেশ নিয়ে, সেখানে সেটা পথভ্রষ্ট হবে এবং তারা আশা হারিয়ে ফেলবে। যার কারণে আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবার মনে করছি যে কোনোভাবেই এই তদন্ত, যেহেতু কোনোভাবেই শহীদ ওসমান হাদীকে যারা খুন করেছে তাদের, এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার যারা খুন করেছে তাদেরকে তো এখন পর্যন্ত গ্রেফতার করে নাই, এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে অনেকে হয়তো দেখা যাবে যে এই ইসের মধ্যে দিয়ে বিচারের মুখোমুখি হবেন। কিন্তু আমরা আদালতকে এটাও জানিয়েছি যে শহীদ ওসমান হাদী সবসময় বলতেন যে শত্রুর সাথে ইনসাফ করতে চাই। তো যাতে এই পুলিশের মন গড়া যে চার্জশিট, এর মধ্যে যাতে কোনো নিরপরাধ লোক যাতে এর মধ্যে সংযুক্ত না হয়, তাদেরকে যাতে দোষী সাব্যস্ত না করা হয়, আদালত এই ব্যাপারেও আমরা আজকে আবেদন জানাই আসছি। তো এই সার্বিক যে একটা ব্যাপার, এই সার্বিক ব্যাপারে আমার কাছে মনে হয়েছে যে রাষ্ট্র তার যে একজন নাগরিকের উপরে যে দায়িত্ব, এবং সর্বোপরি শহীদ ওসমান হাদী তিনি শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা, তিনি ইনকিলাব কালচারাল সেন্টার নামে একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছেন, তিনি ইনসাফের লড়াই করেছেন, তিনি ঢাকা ৮-এর একজন প্রার্থী। সুতরাং তাকে শুধুমাত্র একজন সাধারণ নাগরিক হিসেবে ট্রিট করলে, এবং একজন সাধারণ নাগরিকের তো বিচার পাওয়ার অধিকার রয়েছে, বাংলাদেশে একজন সাধারণ নাগরিকের যে সুষ্ঠু বিচারটা পাওয়ার অধিকার রয়েছে, আমরা চাই যে শহীদ ওসমান হাদীর ক্ষেত্রেও একদম একজন সাধারণ নাগরিক হিসেবেও যদি তারা এই বিচারটা যদি করতে চায়, সেক্ষেত্রেও তো পিছনে কারা রয়েছে তাদেরকে বের করানো রাষ্ট্রের দায়িত্ব। আমাদেরকে জানতে চাইছে, আপনাকে আরেকটা ইনফরমেশন দিই, আমাদেরকে জানতে চাই যে আপনাদের পছন্দের কোনো এজেন্সি আছে কিনা যারা এই মামলার তদন্তভার নিবে। তো আমরা রাষ্ট্রকে স্পষ্ট জানিয়েছি যে এইখানে তো আমরা কোনো মেয়ে দেখতে আসি নাই যে অমুক মেয়ে পছন্দ হইলো, অমুক মেয়ে পছন্দ হইলো, আমরা চলে গেলাম। এটা তো রাষ্ট্রের দায়িত্ব যে শহীদ ওসমান হাদীর হত্যার বিচার তারা নিশ্চিত করবে। এখানে আমাদের পছন্দ করবার আর না করবার কি আছে? রাষ্ট্র যদি মনে করে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা
এই তদন্ত করবার সামর্থ্য রাখে না, তাহলে প্রয়োজনে তারা আন্তর্জাতিক যে সকল পেশাদারী এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, FBI, স্কটল্যান্ড ইয়ার্ড বা হচ্ছে MIT-র মতো যে গোয়েন্দা পেশাদারী সংস্থাগুলো রয়েছে, রাষ্ট্র চাইলে তাদের সাহায্য নিতে পারে। এই ব্যাপারে আমাদের পূর্ণ দাবি রয়েছে এবং আমরা যে দাবিগুলো করেছি এর মধ্যে দেখবেন যে আমরা এই দাবিটাও বারংবার উপস্থাপন করতেছিলাম। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। তো 12 জানুয়ারি যদি তার চার্জশিট দিয়ে থাকে, 12 থেকে আজকের দিন পর্যন্ত বা নারাজি দেওয়ার আগ পর্যন্ত সরকারের কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? আপনি রেজওয়ানা হাসান তো আপনাদের সঙ্গে সংহতি প্রকাশ করে গেছেন, জানিয়ে গেছেন। বাসিত নজরুল আপনাদের পক্ষের একটা আছেন বলে আমরা জানি। তো এদের কারোর সঙ্গে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? আচ্ছা, প্রথমত হচ্ছে 12 তারিখ চার্জশিটটা দাখিল হওয়ার পরে আমাদের রাষ্ট্রকে সহায়তা করবার জন্য একটা আইনজীবী প্যানেল গঠিত হয়েছে। তারা রাষ্ট্রের এই আদালতের অনুমতি নিয়েই রাষ্ট্রকে সহায়তা করবার জন্য তারা 2 দিন সময় নিয়েছিল। তো এই 2 দিন সময়ের মধ্যে আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করেছি এবং আসিফ নজরুলের সাথেও যোগাযোগ করেছি, যিনি এখন বর্তমানে আইন উপদেষ্টা রয়েছেন। তো তাকেও আমরা এই মামলার ব্যাপারে আমরা বলেছি যে এই চার্জশিটের ব্যাপারে আপনাকে অবশ্যই, মানে যাতে এইখানে কোনো ধরনের না হয়, আপনি একটা পদে আছেন, এর বাইরেও একজন নাগরিক হিসেবে আপনার জায়গা থেকেও আপনার এই ব্যাপারে একদম সর্বোচ্চ যতটুকু করবার সুযোগ রয়েছে আমরা আপনাকে আহ্বান জানাই, আপনি এই জায়গাটাকে নিশ্চিত করবেন। তো আমার সাথে বেশ কিছু কথোপকথনও তার হয়েছিল। তো উনি প্রথমে বললেন যে এটা তো আদালতের বিষয়, এই ক্ষেত্রে আসলে তার কোনো ইখতিয়ার নেই। তো আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে আসলে আইন উপদেষ্টা তো আপনি, তো আপনার কি আসলে সবকিছু অস্বীকার করাটাই হচ্ছে আপনার কাজ কিনা, মানে দায় এড়ানোটাই আপনার কাজ কিনা? আপনার যখনই আপনাকে কোনো কিছু বলি যে জামিন যারা দিল তাদের ব্যাপারে আপনার মতামত কি, বললেন যে এটা আদালতের বিষয়। আবার যখন বললাম যে হচ্ছে এইটার ক্ষেত্রে আপনার কি ভূমিকা চার্জশিটের ব্যাপারে, আমরা চাই যে একদম সুষ্ঠু একটা পূর্ণ আরকি যেখানে এই রহস্য উদ্ঘাটন এই ধরনের চার্জশিট দাখিল করা হোক। আপনি বললেন এটা আদালতের বিষয়। অথচ আমরা সার্বিক এই যে পুরো সিনারিটা জানাজা থেকে শুরু করে শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া থেকে শুরু করে আপনাকে তো আমরা পুরো জায়গাতেই দেখেছি। তো সেইখানে তো আপনার আইন উপদেষ্টা হিসেবে এই পুরো জায়গায় কানেক্টেড হওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আপনি তো ছিলেন পুরো কাঠামোর মধ্যেই এবং সার্বিক জানাজা তত্ত্বাবধান বলেন বা অন্যান্য জায়গায় বলেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলোতেও আপনার অবশ্যই দায় রয়েছে। কারণ বাংলাদেশের জনগণ জুলাই পরবর্তী যে সরকার গঠন করেছে, সেই জুলাই পরবর্তী সরকারে কারা আসবে এর মধ্যে একজন তো আপনাকে চিনত। যার কারণে জুলাইয়ের যদি আমাদের যে উপদেষ্টা যারা রয়েছেন একজনও যদি এই পুরো প্রক্রিয়াটা অস্বীকার করে, আপনার এখানে অস্বীকার বা দায় এড়ানোর কোনো সুযোগ নাই। কারণ পুরো জুলাই জনতার ম্যান্ডেট নিয়ে এরপরে হচ্ছে আপনারা এই উপদেষ্টা প্যানেল গঠন করছেন বা এই ক্ষমতায় চলে আসছেন। সুতরাং আপনি এখন এইটা আমার দায়িত্ব না, ওইটা আমার দায়িত্ব না, এইটা বইলে আসলে দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এই ধরনের কথাবার্তা আমাদের মধ্যে হয়েছে। এবং এই চার্জশিটের বিষয়টা নিয়ে উনি কিভাবে দেখছেন? সরকার কিভাবে দেখছে চার্জশিটের বিষয়টা? আর সরকার ক্ষেত্রে যে জিনিসটা উনি এই সরকার পুরো এটাকে আদালতের কাছে আরকি, মানে যেহেতু এটা মামলা মোকদ্দমার বিষয় এবং তারা বলেছেন যে এটা আদালত নির্ধারণ করবে, এই ক্ষেত্রে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করতে চান না। কিন্তু আমার যতটুকু আরকি আমি জানি না, আপনি আমার হয়তো কারেকশন করে দিবেন, যে নিম্ন আদালত সম্ভবত আইন মন্ত্রণালয়ের অধীনেই আরকি তারা কাজ করেন। তো এই ক্ষেত্রে আসলে তারা এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন আসলে আমি স্পষ্ট না আরকি তাদের। এবং আমরা যোগাযোগ করলেই কেবলমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করেন আরকি। এর বাইরে আরকি আমাদের সাথে যোগাযোগ করেন যাতে এই হত্যাকাণ্ড। হ্যাঁ। অপদার্থ সরকার যখন দায়িত্বে থাকে তখন এই সমস্যাগুলো হয় আরকি। তখন ধরেন যখন ওই মেহের আফরোজ শাওন অ্যারেস্ট হয়, যখন মুন্নি শাহ অ্যারেস্ট হয়, যখন তাদের তখন তারা বিবৃতি দেয়। শালী দুলাভাই অ্যারেস্ট হয়, শালী বেআইনি অ্যারেস্ট হয়, তখন আবার তাদের মানে তৎপরতা বেড়ে যায় আরকি। মানে রাইট। ফাইজলামিতে তো শেষ থাকে সবকিছুর। তো আমি এবং ভাই আমাদেরকে বোঝানো হয় যেটা সেটা হচ্ছে তারা সক্ষম না। হুম, মানে বাংলাদেশের রাজধানীতে একদম প্রকাশ্য দিবালোকে একজন ব্যক্তিকে গুলি করা হয়েছে এবং সেই ব্যাপারে তাকে গ্রেফতার করবার জন্য আমরা তো এতটুকু আরকি বিভিন্ন মাধ্যমে জানি যে বাংলাদেশে গোয়েন্দা সংস্থা এবং প্রশাসন এতটুকু ক্ষমতা রয়েছে, তারা চাইলে ২০ থেকে ৪০ মিনিটের মধ্যে ঢাকার প্রত্যেকটা প্রবেশ মুখ তারা বন্ধ করে দিতে পারে আরকি। তো ভাই এই কোন কাজেই আমরা তাদেরকে আমরা খুঁজে পাই নাই আরকি। এই ঘটনার পরে বা এই গত ১৫-১৬ মাসে এই সরকারে ইউনূসের ২ টা কাজ আমার পছন্দ, মানে একটা কাজ পছন্দ হয়েছে। একটা হচ্ছে যে জুলাই বিপ্লবের তদন্তটা জাতিসংঘকে দিয়ে করানো। নাইলে কিন্তু এই জি। বিপ্লবটা ধ্বংস হয়ে যেত। মানে বলত যে এটা ম্যানিপুলেটেড। আর উনি কিন্তু হাদি গুলিবিদ্ধ হয়েছেন দুপুরবেলায়। উনি কিন্তু রাতের বেলায় সকল বাহিনী প্রধানকে ডেকে উনি একটা কথাই বলেছেন, হত্যাকারী যেন পালাতে না পারে। তার মানে তার কাছে একটা আভাস ছিল অথবা তিনি অনুমান করছিলেন। জামাত ইসলামের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। শুরুতেই বিশেষ করে প্রথম ৪৮ ঘন্টার হিসাব নিকাশ যদি বলি, প্রথম ৪৮ ঘন্টায় বিএনপির চাইতে জামাত বহুদূর এগিয়ে গেছে, মাইলকে মাইল এগিয়ে গেছে। নির্বাচন এটা একটা রেস। বিশেষ করে প্রচারণা শুরু হলে সমান তালে প্রতিদ্বন্দ্বী দলগুলো প্রচারণা চালিয়ে থাকে। শুরুতেই তারেক জিয়া ডাব্বা মেরেছেন, শুরুতেই ডাক্তার শফিকুর রহমান ছক্কা মেরেছেন। দর্শক, একের পর এক বিএনপির উইকেটের পতন, আর জামাত শুধু ছক্কা মারে। টি-20 খেলতেছে। আপনি যদি বিএনপির প্রচারণা এবং জামাতের প্রচারণা কম্পারেটিভ অ্যানালাইসিস করেন, আমি সেটাই করছি। আপনার সাদা চোখে যেটা দেখছে, আমরা তো বিশ্লেষণ করছি পলিটিক্যাল সায়েন্সের একটা মেথোডোলজিতে। আপনি সাদা চোখে চারদিকে যা দেখেন, জামাত অনেক দূর এগিয়ে গেছে। আমিরে জামাত একদম সেন্ট্রাল পর্যায় থেকে দেখাই। আমিরে জামাত পলিসি দিচ্ছেন। আমিরে জামাত কি দিচ্ছেন যে 64 জেলায় 64টা প্রত্যেক জেলায় আমরা মেডিকেল কলেজ স্থাপন করব। উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাবো। কোনো বৈষম্য থাকবে না। বাংলাদেশ হবে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া। এক একটা প্রতিশ্রুতি এক একটা পারমাণবিক বোমার মতো মানুষের মনে আঘাত করে। এই আঘাত পজিটিভ আঘাত, এই আঘাত ভোট দেওয়ার আঘাত। অন দি আদার হ্যান্ড, তারেক জিয়া কি করে? সে থার্ড ক্লাস সস্তা ধর্ম কার্ড খেলে। সে জান্নাতের টিকিটের গাল গল্প নিয়ে এসেছে। আরে এগুলো কি মানুষ শুনতে চায়? মানুষের দরকার জীবন মানের উন্নয়ন।
দরকার বেকারত্ব মুক্ত বাংলাদেশ, দরকার কর্মসংস্থান, দরকার সুখী সমৃদ্ধ ক্ষুধা দারিদ্র মুক্ত আধুনিক বাংলাদেশ। আপনার ওই ধর্মঘটের খেলা বাংলাদেশে দরকার নাই। আবার গুপ্ত গুপ্ত খেলা, ভূমিকম্প কোথায় হয় জানে না। আচ্ছা, তারেক রহমানকে নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে যতগুলো ট্রল হয়েছে, যতগুলো ভুল কাজ করেছে, মিস ইনফরমেশন দিয়েছে, উল্টাপাল্টা কথা বলেছে, আমিরে জামাত একটা উল্টাপাল্টা কথা বলেছে দেখান পারলে? তারেক রহমানকে মানুষ লন্ডনী মুফতি বলছে, ধর্ম নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন, নিজের শিরক বেদাত করে অন্যকে মুশরিক বানাচ্ছেন। ভূমিকম্প কোথা থেকে শুরু হয়েছে বাংলাদেশে জানেন না। নির্বাচন আচরণবিধি মানেন না। একটা জনসভায় কয়টা মাইক ব্যবহার করতে হবে এটা তিনি মানেন না। আবার রাত কয়টা পর্যন্ত মাইক বাজানো যাবে এটাও তিনি জানেন না। কিন্তু আমিরে জামাত এরকম একটা ভুল কাজ করেছে পালে দেখান। আমিরে জামাতকে নিয়ে কোনো নেগেটিভ মিমিক্রি বলেন, ট্রল, এরকম কিছু হয়েছে? হয়নি। কিন্তু তারেক রহমান একের পর এক উল্টাপাল্টা কাজ করেই যাচ্ছেন। এখান থেকেই তো বোঝা যায় জামাত কত দূর এগিয়ে গেছে। জামাতের নির্বাচনী প্রচারণা ফুল ফোর্সে চলছে, গতি বাড়ছে, আর বিএনপি থমকে যাচ্ছে, আটকে যাচ্ছে, এগোতে পারছে না। জাস্ট দেখেন, তারেক রহমানকে মানুষ ইন্টারভাস বলছে, তারেক রহমানের অযোগ্যতা প্রমাণিত হচ্ছে। তারেক রহমান 17 বছর আরামাইশে থেকে এখন বসন্তের কোকিলের মতো এসে কুহু কুহু করছেন। জামাতের আমিরের ক্ষেত্রে একটা দোষ দেখান তো। সে পালিয়েছিল মুসলেকা দিয়ে, দেখাতে পারবেন না। পালায়নি, জেল খেটেছে, দেশে থেকেছে, বারবার কারাগারে থেকেছে, বিদেশ যেতে পেরেছে কয়েকবার, আবার ফিরে এসেছে। প্রয়োজনে ফাঁসির দড়ি ঝুলবে, নিষিদ্ধ হয়েছে, তারপরও দেশ ছেড়ে চলে যায়নি। তো এই জায়গায় তো তারেক রহমান ডাব্বা, এই জায়গায় তো শফিকুর রহমান ছক্কা। আবার তারেক রহমান ইন্টার পাস আর ডাক্তার শফিকুর রহমান এমবিবিএস পাস। কোথায় আর্টসে ইন্টার পাস আর কোথায় সায়েন্সে পড়া একজন স্টুডেন্ট এমবিবিএস পাস করে? তারেক রহমান ফতোয়া দেয়, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারবেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। আর ডাক্তার শফিকুর রহমান এমবিবিএস, কিন্তু বড় বড় কেতাবি মুহাক্কিক আলেমরা তার দার্স শুনে বসে। কোথায় কে, কার সাথে কি তুলনা করেন? কোথায় তেল গাছ আর কোথায় বেল গাছ, তাল গাছ? তাল গাছ অনেক উপরে, ডাক্তার শফিকুর রহমান তাল গাছ অনেক উপরে, তার মাকাম অনেক উচ্চতায়। এভাবে আমরা দেখতে পাচ্ছি পদে পদে জামাত এগিয়ে যাচ্ছে। বিএনপি কিচ্ছু পায় না বলার, বলে 71-এ জামাত কি করেছিল। 71-এর গাল গল্প ওইটা বাংলাদেশে এখন আর চলে না, ওইটা বলে হাসিনা পালিয়েছে। আপনারা কয় টাকা চান্দা খেয়েছেন, 10% কেন খেয়েছেন এইটা বলেন। ভোট চাওয়ার আগে বলেন কত পার্সেন্ট চান্দা খেয়েছেন। শুধু খাম্বা লাগিয়েছিলেন, তারের টাকা কোথায় মেরেছেন, কোন দেশে পাচার করেছেন। চান্দাবাজদের বিরুদ্ধে জামাত জিহাদ ঘোষণা করছে, তো জামাতের কোন অপকর্মের বিরুদ্ধে বিএনপি জিহাদ ঘোষণা করেছে দেখাতে পারেন? পারেন না। এর মানে কি জামাত মুহূর্তে মুহূর্তে ছক্কা মারছে, হ্যাঁ বিএনপি সেকেন্ডে সেকেন্ডে উইকেটের পতন ঘটাচ্ছে, পারছে না। আপনি কোন দিকে তুলনা করবেন? লোক সমাগমের দিক থেকে জামাতের এক একটা সমাবেশ লোকে লোকারণ্য। বিএনপির সিলেট সমাবেশ তো ফ্লপ, লোক নাই। আবার এদের মাথা খারাপ, রাত 4টার সময় সমাবেশ করে। কোন আচরণ বিধিতে এটা আছে মানুষকে ডিস্টার্ব করার? আর জামাত ওইটা করে না। তারেক রহমানের গলা প্রায় বসে গেছে, আর ডাক্তার শফিকুর রহমান একইভাবে চলছে। তারেক রহমান একা বিএনপির সাথে প্রচার প্রচারণা কোনো সহযোগী দেখেন আলোচনায় আছে? ভিপি নূর কোথায়? গর্তে। কোন বড় আলেম ওলামা হুজুর কেউ আছে? হুজুর একজনই আছে বিএনপিতে, সে হচ্ছে মুফতি তারিকুর রহমান, জিন্স পরে আর কেটস পরে ফতোয়া দেন, এছাড়া কোনো আলেম নাই। আর জামাতের পক্ষে কার আছে? শাহ আহমদুল্লাহ ভোট দেওয়ার যে দৃষ্টিভঙ্গি বলেছেন সেটা জামাতের পক্ষে যায়। জামাতের পক্ষে সুপারস্টার নাহিদ ইসলামরা আছে, 24-এর বীর শ্রেষ্ঠরা আছে, বীর মুক্তিযুদ্ধ 71-এর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা আছে, কর্নেল অলিরা আছে। কিন্তু বিএনপির পক্ষে কে আছে মিত্র? একলা। শহীদ আবু সাইদের কবর জিয়ারত করলেন জামাতের আমির, পাশে কে? আখতার। এই আখতারকে 24-এর দ্বিতীয় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, অন্যতম সেক্টর কমান্ডারদের নেতা। এই আখতাররা ছাত্র শক্তি করতেন। এই আখতাররা হচ্ছে আখতারদের অধীনেই নাহিদরা কাজ করতেন। আজকে নাহিদের পোস্ট হয়তো বড়, কিন্তু আখতার হচ্ছে ওদের বস, সে আখতার পাশে বসা। চারদিকে জামাতের কত গোছানো, ওয়েল ডিজাইন, ওয়েল প্ল্যান, সবকিছু আপনার কাছে মনে হবে মেটিকুলাসলি ডিজাইন। এদিকে নির্বাচনের মধ্যেই, প্রচারণার মধ্যেই খবর আসলো আমেরিকা জামাতকে চায়, জামাতের সাথে বন্ধুত্ব চায়। চীন এদিকে জামাতকে পছন্দ করে বসে আছে আরো বেশ আগে, কারণ বিএনপি তো ভারতের সাথে চুক্তি করেছে, গোপন চুক্তি, সেখানে চীনের পছন্দ ডেফিনেটলি জামাত। দেশীয় সমীকরণ, বিদেশি সমীকরণ, সব জায়গায় জামাতে গিয়ে এখন চারদিকে শুনছি বিএনপি নাকি ভোট চুরি করার চেষ্টা করছিল, কিন্তু ইউনূস সেটা করতে দিবে না। আবার জামাত এমন প্রস্তুতি নিয়েছে, জামাতের সাথে মারামারিতে বিএনপি আর পারবে না। জামাত যদি লাঠি হাতে নেয় বিএনপি পালানোর জায়গা পাবে না। জামাত মারামারি প্রস্তুতিও নাকি নিয়ে রেখেছে। কেন্দ্রে জামাতের একজন এজেন্ট যদি বের করে দেওয়ার চেষ্টা করা হয়, একজন পোলিং এজেন্টকে যদি ডিস্টার্ব করা হয়, জামাত সমুচিত জবাব দিবে। প্রয়োজনে 3 দিন 4 দিন ভোট গণনা করতে লাগবে, কিন্তু জামাত প্রত্যেকটা ভোটের হিসাব নিবে। জামাত 4 ছক্কা মারছে, 4 ছক্কা ছাড়া জামাত খেলে না। আর বিএনপি খালি ব্যাট উঁচা করলেই ইসলাম ফাঁকা।
দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি দেখে কি জানলেন, আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন, ধন্যবাদ।